সুপ্রভাত। এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক সুপ্রভাত, অনেক অনেক স্বাগত জানাই। এবং এডুকেশন অনলাইনের বিভিন্ন বিষয়ের উপর আমরা থাকি, এক একটি সাবজেক্টকে নিয়ে আমরা এবং একটি নির্দিষ্ট চ্যাপ্টারের উপরে আলোচনা করি। প্রচুর কোয়েশ্চেনস এখানে বলা হয় বোঝানোর পাশাপাশি। সেক্ষেত্রে তোমাদের সেই চ্যাপ্টারটি শুনে বা আজকে অনুষ্ঠান দেখে বা এই অনুষ্ঠান দেখার নিরিখে যদি কোনো প্রশ্ন মনে থাকে সেই চ্যাপ্টার ওরিয়েন্টেড বা সেই সাবজেক্ট ওরিয়েন্টেড, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু ফোন করতে পারো। এডুকেশন অনলাইনে আজকে রসায়ন আমাদের বিষয় এবং ক্লাস 11-এর রসায়নের উপরে আমরা রসায়ন বিষয়ের নির্দিষ্ট চ্যাপ্টারের উপর আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক তরুণ কুমার রয়। অনেক অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। আর যাই হোক, তোমরা রয়েছে সরাসরি এই মুহূর্তে কথা বলতে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242339, 6292242340। এই দুটো ফোন নাম্বার যে তোমাদের আজকে যে রসায়নের নির্দিষ্ট চ্যাপ্টারের উপর আমরা থাকবো তার উপর যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু ফোন করতে পারো। আমরা স্যারকে স্বাগত জানিয়ে চলে যাব আজকে আলোচনা। নমস্কার, আমি তরুণ কুমার রায়, প্রাইভেট টিউটর, রসায়ন বিভাগ। আমি আজকে রসায়ন বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি এবং রসায়নের যে বিষয়বস্তুর উপর জোর দিয়ে রসায়নটা ভালো করে বোঝা যায় সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এবছর তো লকডাউনের জন্য আমাদের সিলেবাসটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। সেই কমানো জায়গাগুলো আগে তোমাদের বলে দিচ্ছি। এই জায়গাগুলো তোমাদের পড়তে হবে না এবছর। সেটা হলো আমাদের দুটো সাম্য থাকে, একটা আয়নীয় সাম্য আর একটা রাসায়নিক সাম্য। আয়নীয় সাম্যটা আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যার জন্য ওই জায়গাটা তোমরা পড়বে না। আর রয়েছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুটো থাকে, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা আমাদের সঙ্গে রয়েছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা বাদ দেওয়া হয়েছে। আর পরিবেশ রসায়ন। আমি আজকে তোমাদেরকে প্রাথমিক ধারণা, একদম মূল কনসেপ্ট, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টার সম্বন্ধে একটু ডিসকাস করব। যার যেখানে প্রশ্ন থাকে, সমস্যা থাকে, সেগুলো আমাকে জানাতে পারো। রসায়নটা যদি আমাকে বলা হয় এখনই যে তোমাকে মাত্র দুটো লাইন বলতে সুযোগ দেওয়া হবে, তারপরে ক্যাবিনেটটা বন্ধ করা হবে, তাহলে আমি বলবো সমস্ত রসায়নের ছাত্ররা আগে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, পরমাণু ক্রমাঙ্ক, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, সাথে যোজ্যতা, এটা অবশ্যই পড়বে। এটা বাদ দিয়ে রসায়ন পড়তে গেলেই রসায়নটা আর ভালো লাগে না। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আসছে সেটা মূল কনসেপ্ট। মূল কনসেপ্টটা বলতে গেলে যে ভাষায় তোমাদের কাছে আসতে হয় সেটা হলো, ধরো একটা জায়গায় একটা পাত্রে জল রাখা আছে, 3 জন ব্যক্তি সেখানে উপস্থিত, একজন রসায়নবিদ, একজন দার্শনিক আর একজন সাহিত্যিক। যে ভদ্রলোক দার্শনিক উনি বলবেন জলের নিজস্ব কোনো রং নেই, যে পাত্রে থাকে সেই পাত্রে রং ধারণ করে। যে সাহিত্যিক উনি বলবেন সাগরে সেই গম্ভীর কল্লোল নবকুমারের কর্ণকুহরে প্রবেশ করলো। আর তুমি যদি একজন রসায়নবিদ হও তাহলে তুমি কি বলবে? প্রথমেই তুমি বলবে জল যার রাসায়নিক সংকেত H2O, এটা প্রথমেই বলবে। তার মানে চিন্তাভাবনা আগে থেকে পরিবর্তন করতে হবে যে আমি রসায়ন, আমাকে রসায়নের মতো করে কথা বলতে হবে। যার মধ্যে হাইড্রোজেন রয়েছে কয় ভাগ? হাইড্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, তার মানে 2 ভাগ ওজনের হাইড্রোজেন। আর অক্সিজেন কয় ভাগ রয়েছে? অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ওজন 16 আর একটা আছে পরমাণু, তাই 16 ভাগ ওজনের অক্সিজেন। মোট মিলে 16 আর 2 কত হলো বাবু? 18 ভাগ ওজনের জল। তার মানে এই 1 মোল জল মানে 18 গ্রাম জল। গ্রামে প্রকাশিত আণবিক ওজনটা হচ্ছে মোল। আচ্ছা, আমরা এবার মোলটা সম্বন্ধে আর একটু ডিসকাসে যাচ্ছি। মোলকে 3টে ভাবে ডিফাইন করা যায়। এক, 6.023 10⁻23 সংখ্যক অণু। এসটিপি বা এনটিপিতে 22.4 লিটার। সিসি বা এমএলএ করলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 22400 সিসি। এটাকে যদি আমরা লেখায় ধরি তাহলে গ্রামে প্রকাশিত আণবিক ওজন, মোলকে 3টে ভাবে দৃষ্টিভঙ্গি করা যায়। একটা হচ্ছে অণুর সাপেক্ষে,
যেখানে এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে, সেটা হলো 1 মোল। আবার এসটিপি বা এনটিপিতে যার আয়তন 22.4 লিটার বা 22400 সিসি, সেটা মানেই হলো 1 মোল। আবার গ্রামে প্রকাশিত আণবিক ওজন, সেটা মানে হলো 1 মোল। তার মানে মোলকে আমরা 3 ভাবে ডিফাইন করতে পারি। এইবার এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদেরকে আসে এবং এই চ্যাপ্টারে 3 নম্বর থাকবে। তার মধ্যে 1 নম্বর এই বক্সটা থেকে থাকবে, একটা এমসিকিউ টাইপের। সেটা হলো, ধরো অণুর সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে বলল তার আণবিক ওজন কত, অথবা মোল দিয়ে দিয়েছে আণবিক ওজন কত, অথবা আয়তন দিয়ে দিয়েছে মোল কত। যখন আয়তন দিয়ে দিয়েছে মোল কত, তার মানে 22.4 লিটার ইকুয়াল টু 1 মোল, অবশ্যই এসটিপিতে। গ্রামে প্রকাশিত আণবিক ওজন দিয়ে দিয়েছে মোল কত, তার মানে যে পদার্থ তার গ্রামে প্রকাশিত আণবিক ওজন যা হবে সেটা মানেই হলো 1 মোল। তারপরে ওরা যদি 10 গ্রাম দেয়, তাহলে 10 গ্রাম ইকুয়াল টু কত মোল, 50 গ্রাম দেয়, 50 গ্রাম ইকুয়াল টু কত মোল। এইভাবে আবার আপ ডাউন প্রশ্ন হতে পারে। আণবিক ওজনের সঙ্গে অণুর সংখ্যার সম্পর্ক বেঁধে দিল। ধরো একটি কার্বন অণুর ভর কত, একটি কার্বন অণুর ভর কত, তখন আমাদের বলতে হবে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন অণুর ভর। কার্বনের আণবিক ওজন কত, কার্বনের আণবিক ওজন 12 গ্রাম। তার মানে একটা অণুর ভর কত হবে, 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এটাই। তার মানে সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। একটা অণুর আয়তন কত, এই প্রশ্ন করে বসতে পারে। তার মানে একইভাবে আমরা বলতে পারি যে এত সংখ্যক অণুর আয়তন এসটিপিতে 22.4 লিটার বা 22400 সিসি, যে সিসি সেই এমএল, অথবা 22400 এমএল। তার মানে একটা অণুর ভর কত, ঐকিক নিয়ম করলেই বেরিয়ে যাবে। এখান থেকে আমরা একটা মোলের ম্যাথমেটিক্স রূপ পাই যে মোল ইকুয়াল টু W/M। সেটা কি করে হলো স্যার? গ্রামে প্রকাশিত আণবিক ওজন মানে 1 মোল, তার মানে M গ্রাম ইকুয়াল টু 1 মোল, W গ্রাম ইকুয়াল টু কত মোল, W/M। তার জন্য আমরা মোলের মধ্যে পাই W/M। এই সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের একটা এমসিকিউ থাকবে, এমন একটা এমসিকিউ থাকবে তার মধ্যে এই সংক্রান্ত প্রশ্ন থাকবে। আচ্ছা, এবার আমরা স্যার একটা প্রশ্ন করতে পারি যে মোল স্যার 3 ভাবে তো আপনি বললেন, পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করে মোল কি বা ডিফাইন মোল, হোয়াট ইজ মোল, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, তাহলে একটা ভালো ডেফিনেশন আছে, আমি এখনই সেটা তোমাদেরকে জানিয়ে যাচ্ছি বা বলে যাচ্ছি। সেটা হলো .0.012 কেজি C12 আইসোটোপ এ যত সংখ্যক পরমাণু বর্তমান থাকে, পরমাণু বর্তমান থাকে, কমা, তত সংখ্যক প্রাথমিক কণা, তত সংখ্যক প্রাথমিক কণা যে পরিমাণ পদার্থের মধ্যে দেখা যায় সেটি হলো 1 মোল। এই জায়গায় আমরা আসি 0.012 কেজি, তার মানেই হলো 12 গ্রাম। 12 গ্রাম মানেই কার্বনের গ্রামে প্রকাশিত আণবিক ওজন। এটা IUPAC অনুসারে অথবা SI পদ্ধতিতে মোলের ডেফিনেশন। এই ডেফিনেশন আরও ইলাবোরেট হয়েছে। মোল একটা ছোট্ট জায়গার মধ্যে ছিল, সেই মোলটা ব্যাপ্তি অর্থে অনেক বড় জায়গায় ছড়িয়ে পড়েছে, শুধু ওইটুকুন 3টে বক্সের মধ্যে সীমাবদ্ধ নেই। কেন স্যার, এ কথা আপনি কি বলতে চাইছেন? ভালো করে বুঝে তারপর দেখো। C12 আইসোটোপে যত সংখ্যক পরমাণু বর্তমান থাকে, কত সংখ্যক পরমাণু বর্তমান থাকে? 12 গ্রাম কার্বনে 6.023 10⁻23 সংখ্যক পরমাণু বর্তমান থাকে। ওখান থেকে আমরা কেবলমাত্র পরমাণুর সংখ্যাকে সাজেস্ট করলাম, এই পরমাণুর সংখ্যা নিয়ে চলে গেলাম এত সংখ্যক প্রাথমিক কণা যেখানে থাকবে সেটা হলো তার 1 মোল। এত সংখ্যক প্রাথমিক কণা মানে স্যার, প্রাথমিক কণা মানে কি, যারা কি ছোট? না বাবু, একদমই নয়। প্রাথমিক কণা বলতে তুমি যাকে ভাববে, যদি অত সংখ্যক ইলেকট্রন হয় তাহলে 1 মোল ইলেকট্রন বলতে হবে, 1 মোল, কারণ ওই প্রাথমিক কণার সাপেক্ষে 1 মোল।
তার মানে অত সংখ্যক প্রোটন মানে 1 মোল প্রোটন, অত সংখ্যক ইলেকট্রন 1 মোল ইলেকট্রন। যদি আমি বলতে পারি অত সংখ্যক ঘর, তার মানে 1 মোল ঘর। এখানে ঘর আমার কাছে প্রাথমিক কণা। 1 মোল ঘর মানে কত সংখ্যক ঘরকে বোঝায়? অ্যাভোগাড্রো সংখ্যক ঘরকে বোঝায়। 6.023 10⁻23 সংখ্যক ঘর, এটা হচ্ছে 1 মোল ঘর। এইবার আমরা একটা এমসিকিউ আকারে যাই, যে এমসিকিউতে কী ধরনের প্রশ্ন অ্যারেঞ্জ হতে পারে একটু তাহলে সেইভাবে জেনে আসি, তোমরা জানতে পারবে। 1 নম্বরের একটা এমসিকিউ এরকম প্রশ্ন আমাদের থাকবে এই মোল কনসেপ্টের উপর। টোটাল চ্যাপ্টারটা হচ্ছে 3 মার্কস থাকে, তার মধ্যে 2 নম্বর থাকবে অন্য কোনো প্রবলেম বা কোনো ডেফিনেশন বা অন্য কোনো কিছুতে, আর 1 নম্বর থাকবে এই শুধু মোল কনসেপ্ট আমরা যে বক্সটা করলাম তার উপরে একটা এমসিকিউ হতে পারে। কোনটি বড় বা ভারী? প্রশ্ন করল। অপশান এ 6.023 10⁻23 সংখ্যক হাইড্রোজেন অণু। অপশান বি 1 মোল ক্লোরিন। অপশান সি 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। অপশান ডি 11.2 লিটার H2SO4 অ্যাট এসটিপি। দেখো, তোমাকে যখন এই কোশ্চেনগুলো করেছে তখন কোশ্চেনের উপর কটা দিক বিবেচনা করা হয়েছে। প্রথমটা দিয়েছে এত সংখ্যক হাইড্রোজেন অণু। এত সংখ্যক হাইড্রোজেন অণু মানে 1 মোল, আর 1 মোল মানেই হচ্ছে তার গ্রামে প্রকাশিত আণবিক ওজন। হাইড্রোজেনের আণবিক ওজন জেনারেলি আমরা 2 ধরি, একুরেট মানটা 2.016, তাহলে 2 গ্রাম আমরা হিসাব করি, যেটা ভারী হবে সেটা ভারী। 1 মোল ক্লোরিন মানে কতটা? ক্লোরিন হচ্ছে 71 গ্রাম। 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, এটা আবার কি স্যার গ্রাম অণু? গ্রাম অণু হচ্ছে মোলের আরেকটা ছদ্মনাম, সমর্থক শব্দ। গ্রাম অণু আর মোল একই জিনিস, তার মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম। আপনি স্যার এই 44 গ্রাম পেলেন কোথায়? কেন বাবু? কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের কত? এখানে 16 দুগুণে 32, তাহলে 32 আর 12 যোগ করলে কত হয়? 44 হয়ে গেল। আর 11.2 লিটার H2SO4, তার মানে এটা হাফ মোল আছে। এবার দেখব আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন কত, তার হাফ করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন, আমি উপরের লাইনটা একটু মুছে দিচ্ছি। হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, সালফারের 32, অক্সিজেন 416 98। আচ্ছা, 11.2 লিটার মানে একে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে হলো তোমার 49 গ্রাম। এবার দেখো তুমিই বুঝতে পারবে, অপশান এতে যে ছিল সে হচ্ছে মাত্র 2 গ্রাম, অপশান বিতে যে ছিল সে 71 গ্রাম, অপশান সিতে যে ছিল সে 44 গ্রাম, অপশান ডিতে যে ছিল সে হচ্ছে 49 গ্রাম। এর মধ্যে বড় কে? অবভিয়াসলি অপশান বি। এরকম ধরনের একটা এমসিকিউ প্রশ্ন আমাদের মোল কনসেপ্ট থেকে থাকবে। আচ্ছা, আমরা এবার মোল কনসেপ্ট ওরিয়েন্টেড আমরা তুল্যাঙ্ক ভারের দিকে চলে যাব। তাই আমরা সবাই ছোট্টর উপর বড় করে হেডিং মারি, তুল্যাঙ্ক ভার। মোল কনসেপ্ট থেকেই তুল্যাঙ্ক ভার কথাটা আসছে। তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার ইংরেজিতে যাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক কথাটার মানে কি স্যার? বাবুরে, তুল্যাঙ্ক মানে সমান সমান। না না না, তুল্যাঙ্ক মানে সমান সমান নয়, কিন্তু বিশেষ এক জায়গায় সমান। এটা আবার কেমন? কেন সমান হতে পারে না? তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, তোমরা কেউ কারো সমান নয়, কিন্তু তোমরা প্রত্যেকের সমতুল বা ইকুইভ্যালেন্ট। একটা জায়গায় মিল আছে যে তোমরা 21 সালে মাধ্যমিক পরীক্ষায় পাস আউট হয়েছো এবং সবাই সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো। এই জায়গাটার দিক থেকে যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে পরস্পরের তুল্যাঙ্ক, কিন্তু সমান সমান নয়।
এই জিনিসগুলো কি আমাদের কেমিস্ট্রিতে দরকার হয় নাকি স্যার? অবশ্যই হয়। যখন যৌগ গঠন করে তখন দরকার হয়। সেটা কেমন? চলো আমরা যাই, জলের মধ্যে যাচ্ছি। H2O, জলের মধ্যে হাইড্রোজেন আছে কতটা? 2 গ্রাম। অক্সিজেন আছে কতটা? 16 গ্রাম। তাহলে দেখলাম 2 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় 16 গ্রাম অক্সিজেনের সাথে। 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রামের সাথে যুক্ত হবে? 16/2 সমান সমান 8। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন 8 গ্রাম অক্সিজেনের সমতুল, সমান সমান নয়। আমরা যদি দাঁড়িপাল্লা চাপাই, এপাশে যদি 1 গ্রাম হাইড্রোজেন লিখি দেই আর ওপাশে যদি 8 গ্রাম অক্সিজেন দেই, 8 কখনো 1-এর সমান হয়? কখনো সম্ভব? একদমই সম্ভব না। কিন্তু এই ছোট্ট 1 ওজনের হাইড্রোজেন 8 ওজনের অক্সিজেনকে প্রশমিত করার মতো ক্ষমতা রাখে। তার থেকে বোঝা যায় এই 1 ওজনের হাইড্রোজেন 8 ওজনের অক্সিজেনের সমতুল বা ইকুইভ্যালেন্ট। তার মানে দরকার আছে না আমাদের কেমিস্ট্রিতে। এইভাবে হাইড্রোজেনের রেসপেক্টে আরও আমাদের অনেক বাটখারা বেরিয়ে গেল। তাদের মধ্যে কারা কারা আছে? আমাদের IUPAC যাদেরকে নিয়েছে তারা হচ্ছে, যদি আমি হাইড্রোজেন নিই, ইন রেসপেক্ট অফ হাইড্রোজেন 1.008, এটা হচ্ছে একুরেট মানটা, তুমি সেটা 1 লিখতেও পারো। যদি আমি অক্সিজেন নেই তাহলে 8 গ্রাম। যদি আমি ক্লোরিন নেই তাহলে 35.5 গ্রাম। যদি আমি কার্বন নেই তাহলে পরে আসবে 3 গ্রাম। কি করে কোনটা আসলো? অক্সিজেন তো আমরা দেখিয়ে গেলাম। এবার HCl থেকে 35.5 এসছে। HCl, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5। আচ্ছা, কার্বনের 3 কি করে আসলো? CH4 আমরা কম্পাউন্ড নিচ্ছি, কার্বনের 12 আর হাইড্রোজেনের 1 × 4, তাহলে কত হলো? 4। তার মানে এটা যদি আমরা এটার 1-এর রেসপেক্টে করি তাহলে 3:1। এই ক্ষেত্রে কার্বন চলে আসলো 3 পার্টস অফ কার্বন। তাহলে আমরা হাইড্রোজেনের রেসপেক্টে আমরা অক্সিজেনকে পেলাম, হাইড্রোজেনের রেসপেক্টে আমরা ক্লোরিনকে পেলাম, হাইড্রোজেনের রেসপেক্টে আমরা কার্বনকে পেলাম। এইভাবেই তুল্যাঙ্ক ভর বার করা হয়। তাহলে যদি আমরা ডিফাইন করি বা ডেফিনেশন দেই, তুল্যাঙ্ক ভর কাকে বলে? কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিন বা 3 ভাগ ওজনের কার্বনের সাথে যুক্ত হয়, অথবা ওই ভাগ ওজনকে প্রশমিত করে, সেই ওজন সংখ্যাকে বলা হয় ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তার মানে শুধু যুক্ত হলেই বিক্রিয়া হয় না, মুক্ত হওয়াটা বিক্রিয়া। তাই একবার যতগুলো যুক্ত হয় ততগুলো বলা হয়েছে, আবার সঙ্গে সঙ্গে ওর থেকে যতগুলো মুক্ত হয় ততগুলোর কথাও বলা হয়েছে। আচ্ছা, এইবার আমরা তুল্যাঙ্ক ভারটা কে কেমন বুঝতে পেরেছি তার জন্য আমরা একটা এক্সাম্পলের মধ্যে চলে যাব। আমি একটা প্রবলেম তোমাদের সামনে হাজির করছি, দেখো প্রবলেমটা তোমরা মুভ করতে পারো কি না। চলো। আচ্ছা, কোনো ধাতব অক্সাইডে 60% ধাতু আছে। ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? হ্যাঁ, তাহলে ধাতব অক্সাইডে 60% ধাতু, ধাতব অক্সাইড সেখানে আছে 60% ধাতু, বাকি কে আছে 40%। অতএব বাকি 40% কে আছে? এই নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে ধাতব অক্সাইড মানে যার মধ্যে ধাতু আর অক্সিজেনের মেলবন্ধন। তার মধ্যে পরীক্ষক তোমাকে ধাতুটা বলে দিয়েছে 60%, রেস্ট অফ পার্ট অক্সিজেন, অক্সিজেন আছে 40%, 40% অক্সিজেন। এইবার আমরা ডেফিনেশনে সেই কথা অনুসারে বলতে পারি যে 40 ভাগ অক্সিজেন যুক্ত হয় 60 ভাগ ধাতুর সাথে। এবার তোমরাই বলো কত ভাগের রেসপেক্টে বার করব। তখন আমরা ওই ডেফিনেশনের দিকে তাকাবো যে ডেফিনেশন বলা ছিল কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা
8 ভাগ ওজনের অক্সিজেন। আমরা এখানে অক্সিজেনটাই নেব, কারণ বাকিটা তো এখন কেউ নেই, ওই কারণে মাঝখানে বা দেওয়া। যখন হাইড্রোজেন স্কেলে যাব তখন হাইড্রোজেনকে ধরবো, যখন অক্সিজেন স্কেলে যাব তখন অক্সিজেনকে ধরবো, যখন কার্বন স্কেলে যাব, ক্লোরিন স্কেলে যাব, তখন তাদেরকেই ধরবো। এখানে আর অন্য পৃথিবীর সব ভুলে যাব, কারণ প্রশ্নকর্তা আমাকে কেবলমাত্র অক্সিজেনকে ঠেকিয়েছে। আমি তো আর অন্য কারো কথা তখন ভাবতে পারি না, পারি কি? পারলে কি সেটা ফেয়ার হবে? একদমই ফেয়ার হবে না। তাহলে চলো আমরা এবার লিখি, অতএব 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 60/40 × 8। হ্যাঁ, 0 0 কাটা গেল, 4 2 8 = 12। তার মানে ধাতুটির তুল্যাঙ্ক ভার ছিল 12। এরকম একটা প্রবলেম হতে পারে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন থেকে এরকম কোনো ধরনের সমস্যা আমাদের সামনে আসতে পারে। চলো আমরা তুল্যাঙ্ক ভার সম্বন্ধে আবার একটা প্রমাণের দিকে এগিয়ে যাই, একটু চলো। প্রমাণ করো E = A/V, যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। তুমি যদি ভাবো স্যার আমি ই মানে এনিমি ভাববো, ই মানে এনার্জি ভাববো, সেটা হবে না। ওখানে বলা থাকে হোয়ার দ্য সিম্বল ইন্ডিকেট জেনারেল মিনিং, যেখানে সিম্বলগুলো প্রচলিত অর্থ বহন করে, তার মানে সবাই যেটা ভাবছে, সর্বজন বিদিত যেটা, সেটা তোমাকে ভাবতে হবে। যেমন ই মানে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, ই ফর ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার, এ ফর অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ওজন, ভি ফর ভ্যালেন্সি বা যোজ্যতা। আমরা এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব এম একটা ধাতুকে, ধরি এম একটা ধাতু যার পারমাণবিক ওজন এ, যোজ্যতা ভি। এম একটা ধাতু যার পারমাণবিক ওজন এ, যোজ্যতা ভি। যদি এই ধাতুটি হাইড্রাইড, এই শব্দটা একটু ভালো করে লিখি কারণ এই শব্দটা বোঝার আছে, হাইড্রাইড। যদি এই ধাতুটি হাইড্রাইড যৌগ গঠন করতে সমর্থ হয়, তাহলে ওর সংকেত কি হবে? এইবার যৌগের সংকেত লিখতে গেলে ভ্যালেন্সি আমাদের সঙ্গে দানা বাঁধবে। এই কারণে বলেছিলাম আমাকে যদি প্রথমেই বলা হয় আপনাকে আর কোনো কথা বলতে দেওয়া যাবে না, আপনি বলুন কি বলে স্টুডিও ছাড়বেন, তখন আমি বলবো তোমাদের উদ্দেশ্যে যারা রসায়নের স্টুডেন্ট আছো, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, যোজ্যতা সবাইকে মুখস্থ করতে হবে, তা না হলে কেমিস্ট্রি পড়া ভালো লাগতে পারেই না। আচ্ছা, এইবার সংকেতটা কী হবে? MH পাশাপাশি লিখলাম। এবার এম এর যোজ্যতা এইচের কাছে, এইচের যোজ্যতা এম এর কাছে। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, একে অপরের কাছে আসবে, নাহলে থাকবে না। এম যদি হাইড্রোজেনকে না ধরে তাহলে হাইড্রোজেন কি করে থাকবে? হাইড্রোজেনকেও এমকে ধরতে হবে, তবেই যৌগ গঠন হবে। তাহলে MHV, হাইড্রোজেনের অনটা এখানে রাখলাম। হাইড্রোজেনের মনোভ্যালেন্ট একযোজি, এটা আপনি জানলেন কি করে স্যার? বাবুরে, এটা তো তোকে মুখস্থ করতে হবে। ওই কারণেই তো বলেছি যে যোজ্যতাগুলো কিন্তু তোকে মুখস্থ করতে হবে, তা নাহলে তুই সংকেতটা লিখবি কী করে? আচ্ছা গেল। তাহলে M1 আর HV, এম হচ্ছে ভিযোজি, অ্যাজিউমিং দ্যাট, আমি এটা ধরে নিয়েছি কারণ ভির মান তো আমরা জানি না, মেটালটা ছিল আননোন, তার জন্য আমাকে ধরে নিতে হয়েছে। মানুষ যেখানে বোঝে না সেখানেই তো ধরে নেয়, অ্যাজিউমিং দ্যাট। আচ্ছা গেল। তাহলে MHV এটা হচ্ছে আমার ধাতব হাইড্রাইড। এই ধাতব হাইড্রাইডের মধ্যে ধাতু কতটা আছে? ধাতু আছে, এর ফর্মুলা হচ্ছে পরমাণু সংখ্যা ইনটু পারমাণবিক ওজন। তাহলে পরমাণু সংখ্যা কত আছে? 1। পারমাণবিক ওজন কত? A ধরে নিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, এইবার ধাতু আছে বের করলো। এবার হাইড্রোজেন কতটা আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? এই যে এটা ভি। আর পারমাণবিক ওজন আমরা একুরেট ধরবো 1.008। এবার ঐকিক নিয়মের মতো লিখব, এত ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এত ভাগ ওজনের ধাতুর সাথে। চলো লিখি, তো মুছে নিই। লাস্ট লাইনটা মুছবো না কারণ ওইটা অনুসারিত আমরা লিখব। ভি ইন্টু 1.008 ভাগ ধাতু হাইড্রোজেন যুক্ত হয়
1 ইন্টু এ ভাগ ধাতুর সাথে। এবার একের রেসপেক্টে বার করি, ছোটোবেলায় মাস্টারমশাই শিখিয়েছিলেন যে আগে একের রেসপেক্টে বার করবে। 1 ইন্টু এ ভাগ ভি ইন্টু 1.008। এবার কত রেসপেক্টে বার করব? এবার 1.008 ভাগ রেসপেক্টে বার করব। কেন স্যার আপনি এটা পেলেন কোথায় 1.008? কেন বাবু, আমরা ডেফিনেশনে বলেছিলাম, তুল্যাঙ্ক ভার যখন সংজ্ঞা পড়েছিলাম তখন বলেছিলাম কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় অথবা 8 ভাগ ওজনের অক্সিজেনের, সেখান থেকে আমরা 1.008 হাইড্রোজেনের রেসপেক্টে কপি করেছি। চলো আমরা এখানে লিখে আসি 1 ইন্টু এ ইন্টু 1.008 ডিভাইডেড বাই ভি ইন্টু 1.008। তাহলে 1.008 কাটা গেল, পড়ে থাকলো শুধু এ। যেটা বেরোলো এটা কি বেরোলো? এ বাই ভি বেরোলো। এটা কি স্যার? তার জন্য চলে আসে এই পাশে, তার মানে পুরো লাইনটা কমপ্লিট করো। 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এ বাই ভি ভাগ ওজনের ধাতুর সাথে। ডেফিনেশনে বলা ছিল কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় সেই ওজন সংখ্যাকে বলা হয় ওই মৌলের তুল্যাঙ্ক ভার। তার মানে যেটা বেরোলো সেটা তুল্যাঙ্ক ভার। কার রেসপেক্টে তুল্যাঙ্ক ভার? হাইড্রোজেনের রেসপেক্টে তুল্যাঙ্ক ভার এ বাই ভি। তাহলে অতএব লিখতে পারি আমরা, অতএব সংজ্ঞানুসারে ওটা না, মাঝখানটা ক্রস করতে হবে, মিডলটা ক্রস করে দিন। সংজ্ঞানুসারে ই ইকুয়াল টু এ বাই ভি বেরিয়ে গেল তুল্যাঙ্ক ভার। এইভাবে পরীক্ষক আমি যেমন হাইড্রোজেনের রেসপেক্টে বার করা শেখালাম, উনি অক্সিজেনের রেসপেক্টেও বার করতে দিতে পারেন, উনি ক্লোরিনের রেসপেক্টেও বার করতে দিতে পারেন। তাহলে স্যার সেগুলো কি করে হবে সেগুলো আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। চলো হ্যাঁ, সেটা হলো ধরি এম একটি ধাতু। ধাতুটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, ধাতুটির আবার সেই পারমাণবিক ওজন এ, যোজ্যতা ভি। ধাতুটি যদি অক্সাইড গঠনের সামর্থ্য হয় তাহলে ধাতব অক্সাইডের সংকেত এই জায়গাটা হলে হয়ে যাবে, বাকি তোমরা ওই অনুসারে করতে পারবে। ধাতব অক্সাইডের সংকেত আমি পাশাপাশি এম ও লিখে চুপচাপ বসে আছি। এইবার ভ্যালেন্সি অদল বদল হবে, মেটালের ভ্যালেন্সি অক্সিজেনে যাবে, অক্সিজেনের ভ্যালেন্সি মেটালের কাছে আসবে। তাহলে মেটাল এখানে ভি ভ্যালেন্ট, তাই আমরা অক্সিজেনের কাছে ভি ভ্যালেন্সি পাঠিয়ে দিলাম। অক্সিজেন কোন ভ্যালেন্ট? এবার যদি বলো স্যার আমার না ভ্যালেন্সিটা জানা নেই, তাহলে কিন্তু হবে না, তোমাকে ভ্যালেন্সি ইউ হ্যাভ টু নো, জানতেই হবে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, এবার হয়ে গেল M2O3। এবার তার মধ্যে মেটাল কতটা আছে সেই একইভাবে 2 ইন্টু এর আণবিক ওজন এ, পারমাণবিক ওজন এ। অক্সিজেন কতটা আছে 16 ইন্টু ভি মানে 16 ভি। এবার এই 16 ভি ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 2 ইন্টু এ ভাগ ওজনের ধাতুর সাথে, 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় কত ভাগ ওজনের ধাতুর সাথে? যেটা বেরোবে, যেটা অবশ্যই এ বাই ভি বেরোবে। ক্যালকুলেশন করো, রেসপেক্টে কাটাকাটি হয়ে যাবে, ওই একই জিনিসই বেরিয়ে যাবে। এইভাবে তোমরা ক্লোরিনের রেসপেক্টে করবে, আমি অক্সিজেনের রেসপেক্টে এবং হাইড্রোজেনের রেসপেক্টে তোমাদেরকে করে দিলাম। আচ্ছা, এবার চলো, অনেক ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে, একটু মুছি জায়গাটা ফাঁকা করি। E ইকুয়াল টু এ বাই ভি। স্যার তুল্যাঙ্ক ভার কি এককবিহীন রাশি? অবশ্যই তুল্যাঙ্ক ভার এককবিহীন রাশি, কারণ এটা দুটি সমজাতীয় রাশির অনুপাত। তার জন্য ডেফিনেশনে বলা হয়েছিল সেই ওজন সংখ্যাকে বলা হয় ওই মৌলের তুল্যাঙ্ক ভার। আচ্ছা, ওখানে যেমন আমাদের মোলের সময় যেমন বলা হয়েছিল 1 মোল, এর আরেকটা নাম ছিল 1 গ্রাম অণু, এখানে সেরকম তুল্যাঙ্ক ভার তার আরেকটা নাম হলো 1 গ্রাম তুল্যাঙ্ক। কোন মৌলের
তুল্যাঙ্ক ভার যত তাকে গ্রামে প্রকাশ করলে যত হয় সেটাই মানে হচ্ছে অন গ্রাম তুল্যাঙ্ক ভার বা অন গ্রাম তুল্যাঙ্ক। এইবার আবার ওই যে কোনটি ভারী তার মধ্যে এটাও ঢুকে যেতে পারে এমসিকিউতে। শুধু আগে আমরা মোল শিখেছিলাম তাই মোলের মধ্যে ছিলাম, এবার তুল্যাঙ্ক ভার শিখেছি, তুল্যাঙ্ক ভার মোলের সাথে এবার পাঞ্চ আউট হবে। মাস্টার তো একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন করবেনি। চলো আমরা একটা সেই ধরনের এমসিকিউ রেসপেক্টে যাই, দেখে আসি কেমন পাঞ্চ আউট হতে পারে মোলের সাথে তুল্যাঙ্ক ভারের। কোনটি ভারী? অপশান এ অন মোল কার্বন ডাইঅক্সাইড, অপশান বি অন গ্রাম তুল্যাঙ্ক ক্লোরিন, অন গ্রাম অনুক্লোরিন, অন গ্রাম অনু কার্বন ডাইঅক্সাইড। তার মানে এবার প্রত্যেকটার ভার কত, কেমিস্ট্রিতে ভর এবং ভারের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা এবার প্রত্যেকটার ভর কত আমরা হিসাব করে আসি। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 32, তার মানে কত হলো 44। 1 গ্রাম তুল্যাঙ্ক ক্লোরিন, এই কথাটার মানে কি? এটা হচ্ছে গ্রামে প্রকাশিত তুল্যাঙ্ক ভার। ক্লোরিনের তুল্যাঙ্ক ভার কত? একটু আগেই আমরা দেখে আসলাম 35.5। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, এটা দেখতে 1 গ্রাম লাগছে, মনে হচ্ছে কত ছোট 1 গ্রাম, কিন্তু যে পাশে যে ইউনিট রয়েছে তুল্যাঙ্ক, তার মানে এটা মানে হচ্ছে 35.5 গ্রাম। 35.5 গ্রাম। ওয়ান গ্রাম অনুক্লোরিন মানে গ্রামে প্রকাশিত আণবিক ওজন 71 গ্রাম। 1 গ্রাম অনু কার্বন ডাইঅক্সাইড, তার মানে প্রথমটা আর এক দাগেরটা সেম জিনিস হয়ে গেছে। এটা মোল ছিল, এটা 1 গ্রাম অনু আছে, একই হবে 44। তার মানে বড় কোনটা? প্রথমটা 44, তারপরটা 35.5, তারপরটা 71, তারপরেরটা রয়েছে 44। 71 অবশ্যই বড়। এইভাবে মোলের সাথে তুল্যাঙ্ক ভারের একটা ক্রসিং প্রশ্ন তোমাদের সামনে হতেই পারে এবং মাস্টারমশাই সেখানে 1 নাম্বার বরাদ্দ করবেন। এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। এছাড়াও মোলের থেকে অনেক ধরনের ছোট ছোট প্রবলেম, সেটা আলাদা করে এমসিকিউ ছাড়াও প্রশ্ন হতে পারে। ধরো আমরা এমন জায়গায় আসি, একটু মুছে নিই, লিখতে পারছি না তাহলে। নয় গ্রাম জলে অনেক প্রশ্ন হতে পারে। কত মোল? কোশ্চেন মার্কস। কত মিলিমোল? একটা মডার্ন কোশ্চেন আছে একটু। আয়তন কত? অণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা কত? এরকম প্রচুর প্রশ্ন হতে পারে। অণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত, ইলেকট্রন কত, যে ইলেকট্রন থাকবে তাদের চার্জ কত, এ প্রশ্ন হতে পারে। টোটাল ব্যাসার্ধ কত হবে? প্রথম যেটা কাজ হবে, যে পদার্থটা দেবে প্রথম কাজ, তার গ্রামে প্রকাশিত আণবিক ওজনটা বার করো, বাকিগুলো এমনি থেকেই নেমে যাবে। তা চলো, জলের গ্রামে প্রকাশিত আণবিক ওজন কত? তাহলে আমরা প্রথমেই লিখব জলের গ্রামে প্রকাশিত আণবিক ওজন সমান সমান জলের পারমাণবিক ওজন 1। সবসময়ের জন্য এই জায়গাটা অনেকের গোলমাল হয়, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সবসময়ের জন্য পারমাণবিক ভরের রেসপেক্টে হিসাব করবে, তাহলে আর ভুল হবে না। নাহলে অনেকে লেখার সময় মনে হয় হাইড্রোজেনের 1 আবার 2, হাইড্রোজেনের 1 আবার 2, কোনটা লিখবো এমন কখনো মনে হবে না। সবসময় যেন পারমাণবিক রেসপেক্টে হিসাব করবে। তারপরে হিসাব করবে ওর কটা পরমাণু আছে, মাল্টিপ্লাই করলে হয়ে গেল। হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 আর পরমাণু সংখ্যা আছে 2। আচ্ছা, অক্সিজেনের হচ্ছে 16 আর একটা আছে পরমাণু, তাহলে মোট হলো 18 গ্রাম।
এই 18 গ্রাম মানে হচ্ছে 1 মোল, গ্রামে প্রকাশিত আণবিক ওজন মানে মোল। তার মানে 9 গ্রামে কত মোল হলো? এই 9 গ্রামে কত মোল? 18 গ্রামে যদি 1 মোল হয় তাহলে 9 গ্রামে কত মোল হলো? হাফ মোল হবে। আচ্ছা, কত মিলিমোল হবে তাহলে? এই যে মিলি, সেন্টি, ডেকা, এগুলো তোমরা ছোটবেলায় যে সম্পর্কগুলো শিখেছো সেম সম্পর্ক। তার মানে 1 মোল এটা মানেই হচ্ছে 1000 মিলিমোল। 1000 মিলিমোল। আচ্ছা, তাহলে কত মিলিমোল? এখানে আমাদের হাফ মোল বেরিয়েছে, তাহলে 1 মোল সমান সমান 1000 মিলিমোল। আমার হাফ মোল বেরিয়েছিল, তাহলে হাফ মোলে কত হবে? 500 মিলিমোল। মিলিমোল। প্রথম উত্তরটা হয়ে গেল, দ্বিতীয় উত্তরটা হয়ে গেল। আয়তন কত? অনেকভাবে করা যায়। তুমি যদি ভরের রেসপেক্টে করো, প্রথমে যে 9 লেখা আছে তার রেসপেক্টে করলে 18 গ্রামের আয়তন এসটিপিতে, অবশ্যই এসটিপি মাস্ট 22.4 লিটার। আয়তনটা চাপ উষ্ণতায় ভেরিয়েবল, তার জন্য তোমাকে অবশ্যই নোট করে দিতে হবে যে এসটিপিতে 18 গ্রাম জলের আয়তন হচ্ছে 22.4 লিটার। আমার 9 গ্রামের আয়তন কত আছে? 9 গ্রামের আয়তন হবে 11.2 লিটার। এটা একভাবে বেরোলো। আবার আমার যে হাফ মোল প্রথমে বেরিয়ে গেছিল তার রেসপেক্টও হবে। 1 মোলের আয়তন 22.4 লিটার, হাফ মোলের আয়তন কত হবে? 11.2 লিটার। এভাবে করলেও হবে। তাহলে আমাদের 3টে প্রবলেম হয়ে গেল। অণুর সংখ্যা কত? আচ্ছা, 18 গ্রামের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10⁻23। তাহলে আমাদের 9 গ্রামে অণুর সংখ্যা কত হবে? এভাবে বার করো, বেরিয়ে গেল। আচ্ছা, পরমাণুর সংখ্যা কত? যতগুলো অণুর সংখ্যা হবে তাকে একটা অণুতে কটা পরমাণু থাকে দেখো তো বাবু। আমি বড় করে H2O লিখছি, যার মধ্যে হাইড্রোজেন আছে 2 পরমাণু আর অক্সিজেন আছে 1 পরমাণু, তার মানে 3 পরমাণু। তাহলে একটা অণুর মধ্যে 3টে পরমাণু থাকে। এখানে যতটা অণু তোমাদের বেরিয়েছে সেই অণুর সংখ্যা দিয়ে যদি 3কে গুণ করা হয় তার মানে পরমাণুর সংখ্যা বেরিয়ে যাবে। এ ধরনের প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে। আচ্ছা, আবার চলো, আবার তুল্যাঙ্ক ভারের দিকে আবার আমরা চলে যাই। ওখানে ছেড়ে এসেছিলাম এর সঙ্গে সমসাময়িক প্রশ্নগুলো সলভ করতে। এবার আমরা তুল্যাঙ্ক ভারের আরও কিছু রকম আছে, সেটা একটু জানার দরকার। অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আণবিক ওজন বাই তার ক্ষারগ্রাহিতা। ক্ষারের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আণবিক ওজন বাই তার অম্লগ্রাহিতা। আর লবণের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার সমান সমান আণবিক ওজন বাই ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ। আচ্ছা, এইবার স্যার অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হলো আণবিক ওজন তার ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা মানে কি দেখো, এটা মনে রাখতে হবে। অ্যাসিডের থাকে ক্ষারগ্রাহিতা, উল্টোটা। আর ক্ষারের থাকে অ্যাসিড গ্রাহিতা, বাংলায় বলে অম্লগ্রাহিতা। তার মানে অ্যাসিড কতটা ক্ষারকে প্রশমিত করতে পারে সেটা নির্ভর করে ওই অ্যাসিডের দান করার মতো H+ আয়নের সংখ্যা। কোনো অ্যাসিড যতগুলো H+ আয়ন দান করতে পারে সেটাই হলো তার ক্ষারগ্রাহিতা। তাহলে তুল্যাঙ্ক ভার যদি আমরা H2SO4 এর তুল্যাঙ্ক ভার এখানে নির্ণয় করতে দেওয়া হয় H2SO4, তাহলে H2SO4 এর আণবিক ওজন আমি m ধরলাম, আর এর ক্ষারগ্রাহিতা কিন্তু 2টো হাইড্রোজেন দান করার মতো আছে, তাই 2 দিয়ে ডিভাইডেশন করলাম। আশা করি H2SO4 এর m মানে আণবিক ওজনটা 98 বেরোবে। করে দেখো, হাইড্রোজেনের 2, সালফারের 32, অক্সিজেনের 464, কত হলো? 98। 2 দিয়ে ভাগ করো, কত হলো? 49। এইবার এইগুলো আবার কিছু কিছু ব্যতিক্রম জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রশ্নকর্তা সবসময়
স্বাভাবিক থাকবেন বা তোমাদের প্রতি সহৃদয় সম্পন্ন হবে এমন কোনো কথা নয়। মাঝে মাঝে উনি ভাববেন দেখি তোমরা আরেকটু এক্সেপশনাল জিনিস শিখতে পেরেছো কি না, তার জন্য উনি এমন একটা জিনিস দেবেন যা দেখে চট করে বোঝা যায় না তার খারগাহিতা কত। এমন কি হয় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এমন হতে পারে। চলো তাদের একটা দুটো এক্সাম্পল আমি তোমাদের সামনে আনছি, দেখো। সেটা হলো, ধরো H3PO3 আর H3PO2, এই দুটো এক্সাম্পল। H3PO3 হাইড্রোজেন 3টে আছে, দেয়ার আর 3 হাইড্রোজেন আর প্রেজেন্ট দেয়ার, বাট ডোনেট করতে পারে মাত্র দুটো। কেন স্যার, এমন কেন হয়? বাবুরে, এর ডায়াগ্রাম তোমাকে জানতে হবে। হ্যাঁ চলো একটা ডায়াগ্রাম করি। প্রথমটার পি হাইড্রোজেন হাইড্রোজেন, এরকম হচ্ছে ডায়াগ্রাম। ভালো করে দেখো, ফসফরাস হচ্ছে তার সেন্ট্রাল এলিমেন্টস। স্যার সেন্ট্রাল এলিমেন্টস বুঝবো কি করে? বাবুরে, যার ভ্যালেন্সি বেশি সে সেন্টারে থাকবে, কারণ সে একসঙ্গে সবাইকে ধরতে পারবে। যে মনোভ্যালেন্ট সে যদি মাঝখানে থাকে সে সবাইকে ধরতে পারবে, একজনকে ধরতে পারবে। এটা সবসময় মনে রাখবে, যার যোগ্যতাটা বেশি থাকে সে সবসময় জন্য সেন্টারে বসবে। এখানে ফসফরাস পঞ্চযোজী, তার জন্য ও মাঝখানে থাকবে। থেকে এইবার এই হাতে একটা অক্সিজেন হাইড্রোজেন যার যার ভ্যালেন্সি অনুসারে বসছে। অক্সিজেন ডাইভ্যালেন্ট, এই দেখ এখানে দুটো বন্ড রয়েছে। এই পাশে অক্সিজেন ডাইভ্যালেন্ট, দুটো বন্ড আছে। হাইড্রোজেন মনোভ্যালেন্ট, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে দেখ সিঙ্গেল বন্ড আছে। ভালো করে ফলো কর, সিঙ্গেল বন্ড আছে। আচ্ছা এইবার দেখো, সেটা হলো একটা হাইড্রোজেন এই কেন্দ্রীয় মৌল ফসফরাসের সঙ্গে একদম সরাসরি যুক্ত। যে হাইড্রোজেন পরমাণুটা ফসফরাসের সঙ্গে সরাসরি যুক্ত আছে ওই হাইড্রোজেন ফসফরাস, ওই হাইড্রোজেনকে ফসফরাস দান করবে না। টাইটলি আঁকড়ে ধরেছে। কাকে দান করবে? যে দূরে রয়েছে, ওই দূরে। ও ফসফরাস ওকে তীব্রভাবে আকর্ষণ করতে পারে না, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওর বন্ড ভাঙতে কম শক্তি লাগে। বাবুরে, দূরে গেলে সবসময় জন্য রিলেশন কাট অফ হয়ে যাওয়ার চেষ্টা হয়, সম্পর্ক সবসময় দৃঢ়তা হয় কাছে থাকলে। এই কারণে পাশে যে থাকবে সেই মানুষের আসল বন্ধু, এটা মাথায় রাখবি আজীবন। হাইড্রোজেন দুটো দূরে হয়ে গেছে, তাই ওই দুটো হাইড্রোজেন দান করে পারবে, আর এই কারণে ওর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। আচ্ছা এইবার H3PO2 ডায়াগ্রামটা একটু এঁকে ফেলি চট করে ওখানে। সেটা হলো পি অক্সিজেন হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখো দুটো অক্সিজেন আছে, এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন, তিনখানা হাইড্রোজেন আছে। থাকলে কি হবে? তিনটে হাইড্রোজেন। দুটো হাইড্রোজেন ফসফরাসের সঙ্গে যুক্ত আছে, ওইগুলো থাকলেও দান করা যায় না। যে হাইড্রোজেনটা অক্সিজেনের থেকে দূরে রয়েছে, ফসফরাস থেকে আরও বেশি দূরে রয়েছে, ওই হাইড্রোজেন কেবলমাত্র দানের যোগ্য বা প্রতিস্থাপনযোগ্য হয়। এই কারণে বলা হয় যে এর ক্ষারগ্রাহিতা তখন 1 হয়ে যাবে। আচ্ছা এইবার আমরা ক্ষারের দিকে এগিয়ে যাই। ক্ষারের ক্ষেত্রে ঠিক একইভাবে একই জিনিস রয়েছে। আমরা বোধহয় 1.5 মিনিট মতো টাইম পাবো। আচ্ছা আমি ক্ষারেরটা বুঝিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। ক্ষারের ক্ষেত্রে হলো অম্লগ্রাহিতা। এটা কি করে বুঝতে পারবো স্যার অম্লগ্রাহিতা কত? সেটা হলো ক্ষারের ক্ষেত্রে যতগুলো OH দান করতে পারবে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, দুটো OH দান করতে পারবে। তাহলে এর আণবিক ওজনকে m/2 দিয়ে ভাগ করব। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে m কে 1 দিয়ে ভাগ করব। আচ্ছা এইবার লবণের ক্ষেত্রে ক্যাটায়নের মোট চার্জ, আমরা একটা লবণ নিয়ে নিই Na2CO3, একে আয়নিত করতে হবে। আয়নিত করতে কিভাবে? 2Na+। এই যে দুটো সোডিয়াম আছে তাই এখানে দুটো সোডিয়াম বসছে, সোডিয়াম মনোভ্যালেন্ট তাই প্লাস, আর কার্বনেট CO3 মাইনাস মাইনাস, দুখানা মাইনাস। এর মধ্যে মোট চার্জ বার করতে হবে সবসময় এই চার্জ সংখ্যা ইন্টু তার কটা আছে সেই সংখ্যা। তাহলে 2 × 1 মানে 2, আর এই 2 × 1 মানে হচ্ছে 2। এটা হচ্ছে মোট চার্জ। হয় ক্যাটায়নের মোট চার্জ বা অ্যানায়নের মোট চার্জ দিয়ে ভাগ করতে হবে। বা চিহ্ন কেন মাঝখানে স্যার? ক্যাটায়নের মোট চার্জ সর্বদা অ্যানায়নের মোট চার্জের সমান। বিজ্ঞানী আর্হেনিয়াস সে কথা বলেছিলেন, কোনো তড়িৎযোজী যৌগের ক্যাটায়ন সংখ্যা অ্যানায়ন সংখ্যার সমান নাও হতে পারে, কিন্তু তাদের মোট চার্জ সর্বদা সমান।
একদমই তাই। আজকে যে রসায়নের চ্যাপ্টার নিয়ে স্যার বোঝালেন তোমাদের প্রত্যেককে, এইটা রয়ে যাবে, তোমরা ইউটিউব থেকে আরও ভালো করে দেখে নিতে পারবে, আরও সুন্দর করে মন দিতে পারবে। আবার আজকে যারা যারা অনুষ্ঠান দেখলে, যারা মিস করলে তাদের জন্য বলবো এটা আপলোড হয়ে যাবে, তোমরা কিছুক্ষণ বাদে পেয়ে যাবে অনুষ্ঠানটা, খুব ভালো করে ওয়াচ করো। আমরা নেক্সট দিন আবার এডুকেশন অনলাইন নিয়ে আসবো, অন্য সাবজেক্ট নিয়ে এবং অন্য শিক্ষককে নিয়ে। আজকে হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আবার আমাদের স্টুডিওতে আসার জন্য, আর ধন্যবাদ তোমাদের জানাবো। সঙ্গে থাকো, নমস্কার।